তারপরে বলেন সবার পড়াশোনা কেমন চলছে? স্যার আলহামদুলিল্লাহ চলছে স্যার, যা বেরো চলছে স্যার আলহামদুলিল্লাহ। হুম। তারপরে সিম্পটোম্যাটোলজি, এটা তো আমরা পড়ালাম, আমি পড়ালাম আপনাদের, বা আমরা সবাই মিলে এটা পড়লাম। কেমন লাগলো আপনাদের এই পর্যন্ত? বিষয়গুলো মোটামুটি কেমন বুঝলেন? বলুন। বলুন এক, এক করে। জি, এখন পর্যন্ত বেশি জন নেই। তাহলে আমরা একটু আলোচনা করে নেই, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। বলুন। সিম্পটোম্যাটোলজি কতটা বোঝা গেল? বিষয়গুলো বলুন আপনারা। হ্যালো। স্যার, জি স্যার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা হ্যাঁ। যাচ্ছে স্যার। আমি আমি বলছি যে সবাই আলোচনায় অংশগ্রহণ করুন, কোনো অসুবিধা নাই। কারণটা হচ্ছে যে মেইন কথা হচ্ছে যে আমি একদিক থেকে শুধু বলে যাব। আর আপনারা শুনছেন কি শুনছেন না, বা বিষয়টা উপলব্ধি করতে পারছেন কি পারছেন না, এই বিষয়টাও আমাকে লক্ষ্য রাখতে হবে। তাই জিজ্ঞাসা করলাম। হুম? আপনারা বলুন যে সিম্পটোম্যাটোলজি আমরা যতদূর পড়লাম সবাই মিলে, তো মোটামুটি বিষয়টা কতটা সবার কাছে ক্লিয়ার হলো? কতটা ভালো লাগলো? বা বিষয়বস্তুটা আপনাদের কাছে পরিষ্কার হলো কিনা? বলুন। জি স্যার, এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আরো অনেক স্টাডি করতে হবে। আমার মনে হয় সবারই একটু ভালো স্টাডি করলে ঠিক হয়ে হুম, যাবে স্যার। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই। তো কথাটা হলো যে মানে সিম্পটোম্যাটোলজিটাকে আমার মতে পুরোটা পড়ানোর পরে টোটালিটি অফ সিম্পটমটা আমি আলাদা করে একদিন পড়াবো। কেন? কারণটা হচ্ছে কেস টেকিং করার পরে আমরা কিভাবে টোটালিটি করব, সিম্পটম গুলোকে কিরকম, কোনটাকে কিরকম গুরুত্ব অনুযায়ী সাজাবো। তো এই বিষয়গুলো টোটালটাকে ডিসকাস করতে হবে। সেজন্য আমার মনে হয় যে টোটালিটি অফ সিম্পটম এটার উপর একটা আলাদা ক্লাস নেওয়া উচিত। কেন? কারণ আলাদা ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে সিম্পটোমেটোলজি আমরা জানলাম এবং আমরা কিভাবে টোটালিটি করব এবং এটাকে কিভাবে ইউটিলাইজ করব। মানে আমি অলওয়েজ ফোকাস করি যেটাতে, সেটা হচ্ছে কি এপ্লাইড, প্রয়োগ করার জায়গাটা। মানে এটা আমি কাজে লাগাতে পারছি কি পারছি না, মানে ঠিক এই জায়গাটাকে ক্লিয়ার করা। বুঝতে পারা গেছে? জি স্যার। হুম, জি হুম, সেটাই। তাহলে আজকে ক্লাসে উপস্থিত আছে আমিনুল সাহেব, মোহাম্মদ তামিম, হাফিজ, আয়াতুল্লাহ, সুবীর কুমার অ্যান্ড জাকারিয়া সাহেব। তো আশকার আলী, তাকেও দেখছি প্রেজেন্ট। আশকার আলীকেও প্রেজেন্ট দেখছি, মেহেদী ভাইকেও দেখছি। তাহলে মেহেদী ভাইকেই জিজ্ঞাসা করি। মেহেদী ভাই বলুন যে সিম্পটোম্যাটোলজি আমরা এই পর্যন্ত যতখানি পড়লাম সেটা মোটামুটি কতটা বোধগম্য হলো, বা এখান থেকে আমরা কতটা কি বুঝলাম সিম্পটম গুলো সম্পর্কে? এই বিষয়ে আপনি একটু সংক্ষেপে বলুন, বা যে কেউ বলুন, আপনারা অসুবিধা নেই। আমরা আর কয়েক মিনিটের মধ্যেই ক্লাসে ঢুকে যাব, প্রপার ক্লাস চালু করে দেব। হুম। আর একটা কথা বলতে চাইছি কি যে আমি এরপরে মায়াজমের উপরে একটা ক্লাস চালু করব, না অন্যান্য টপিক গুলো মেডিসিন বা আদার্স
বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে বলুন আপনারা কিছু। স্যার মায়াজমের উপরে আমাদের অনেকেরই একটা মারাত্মক ধরনের কনফিউশন কাজ করে। এটা একটু হুম। আগে ক্লিয়ার করে দিলে সবার জন্য মনে হয় ভালো হয়। হ্যাঁ, আপনাদের ওখানে তো একটু মায়াজম বিভ্রাট চলছে, এগুলো বিষয় নিয়ে জি অনেক স্যার। বিভ্রান্তি চলছে। হ্যাঁ, এগুলো নিয়ে তো অনেক বিভ্রান্তি চলছে আপনাদের ওখানে। আর ব্যাপারটা হয়েছে যে মায়াজমটা এটা কোনো বিভ্রান্তিকর ব্যাপার নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা হয়েছে কি, মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের মন গড়া কথাবার্তা এখানে যুক্ত করে দিয়েছে, হয়তো কিছু তুচ্ছ মূল্য প্রাপ্তির উদ্দেশ্যে। হুম। মেন কথা হচ্ছে যে আমাদের কাজ যে সাবজেক্টটা, বিজ্ঞানটাকে সহজ করে রিপ্রেজেন্ট করা এবং সহজভাবে জিনিসটাকে দেখা বা বোঝা। হুম। মানে এটাকে ইজি করা, এই জন্য ইজি করা যাতে করে আমরা মানে প্রয়োগের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি। হুম। এবার আমি এটাকে আরো জটিল করে গেলাম, আরো কমপ্লেক্স করে গেলাম, লোকের মধ্যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এলোমেলো কথাবার্তা বলে গেলাম, কোনো রেফারেন্স নাই, আমি নিজের আবিষ্কার করা কথাবার্তা বললাম। হ্যাঁ, যার কোনো আবার থিসিস পেপার নেই, ঠিক আছে। তো এই ধরনের বিষয়গুলো তো না হওয়াটাই উচিত, নাকি? এই বিষয়গুলো হলে তো খুব বিপজ্জনক ব্যাপার হবে। জি স্যার। তাহলে এরপরে মায়াজমটা যে পড়াবো, এটা ৩ রকম ভাবে পড়ানো যায়। একটা হচ্ছে শর্টকাট, একদিন একটা ক্লাসের মধ্যেই পুরো ব্যাপারটা সেরে দেওয়া, ঠিক আছে? যেটা হয়তো ঠিক হবে না। ২য় নম্বর পয়েন্ট, একটা এভারেজ ভাবে পড়ানো। আরেকটা হচ্ছে ডিটেইল পড়ানো। তো আপনারা কিভাবে পড়তে চান আমাকে জানাবেন, আমি সেইভাবেই আপনাদেরকে দেখাবো। একেবারে শর্টকাট স্যার একদিন একটা ক্লাসের মধ্যেই শেষ, না মোটামুটি করে, না একদম ডিটেইল পড়াবো, কোনটা? স্যার ডিটেলস, স্যার স্যার আমার ডিটেলস। মনে হয় স্যার ডিটেলস না পড়ে ডিটেলস পড়াতে গেলে একটু আমার মনে হয় একটু বেশি সময় লেগে যাবে। আর হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হ্যাঁ। হয় যে এভারেজ পড়ালেই সবচেয়ে ভালো হয়। আমরা মধ্যম পন্থাটাই মনে হয় অবলম্বন করাটাই বেটার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাকারিয়া সাহেব কিছু বলবেন এই বিষয়ে? তার বলছেন যে ডিটেলস হইলে জিনিসটা ক্লিয়ার হইতো, ভালো হইতো আর কি। আচ্ছা, ডিটেইল হলে ক্লিয়ার হতো। আর একটা কেউ? দিন, হ্যাঁ, একটা দিন বেশি না ক্লিয়ার হওয়া আমাদের জন্য ভালো হইতো। তো স্যার আরেকটা বিষয় তাহলে আমি হচ্ছে স্যার একটু স্যার হুম। আমার যেটা মনে হ্যাঁ, হয় হ্যাঁ, স্যার বলুন। হুম। যদি সিমটোমেটোলজির উপর যেমন একটা আপনি একটা নোট দিয়েছেন, এরকম যদি মানে হ্যাঁ, মায়াগমের উপরে একটা নোট দিয়ে তারপর ওইটা একটা এভারেজ আলোচনা করে দিলে মনে হয় better। হ্যাঁ, এইটা একটা কথা ঠিক। তাহলে তো নোট বানাতে হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি দেখেন, আমি মায়াজমটা পড়াতে চাইলে আমি যদি মনে করি ক্রনিক ডিজিজ মায়াজমটা, পুরাটা মনে করেন আমি হ্যানিম্যান থেকে ডিসকাস করলাম, ঠিক আছে? সাইকোসিসটা আমি অ্যালেন থেকে করলাম এবং সিফিলিসটা আমি প্রফুল্ল বিজয়ঙ্কর এবং আপনার ওই বার্নভিলি, এই সমস্ত অথার থেকে করতাম আর কি। আর যদি মনে করেন না আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড একটা মানে মায়াজমের উপরে চাই, মানে পার্থক্য করে করে যাতে করে আমরা ক্লিনিক্যাল ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তাহলে এরকম যদি চান একটা মিডিয়াম ব্যাপার, তাহলে আমাদের ইন্ডিয়ান একজন বিখ্যাত ডাক্তার ডক্টর সৌমেন অধিকারী, ওনার একটা বইপত্র আছে, ওখান থেকে কিছু নোট করা আছে আমার। তাহলে সেখান থেকে আমি পার্থক্য করে 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 দেখিয়ে দিতাম যে এই হলো সোরা, এই হলো সিফিলিস, এই হলো সাইকোসিস, এর ঘুম এরকম, এর ঘুম এরকম, এর ঘুম এরকম, এর স্বাদ এরকম, এর টেস্ট এরকম, এর টেস্ট এরকম, মানে এইভাবে করে বিভিন্ন রকম ভাবে এটা করানো যায় কিন্তু। হ্যাঁ, তো তো বিভিন্ন ভাবে করা যায়। এখন কথা হচ্ছে যে আপনারা কোন জিনিসটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, চলুন শুরু করা যাক, দেখা যাক। হুম। তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে এটা কিভাবে আলোচনা করি। তাহলে মোটামুটি ক্লাসে এবার হয়তো উপস্থিত হয়ে গেছেন। তাহলে চলুন আমরা এবার শুরুটা করে দিই। হুম। তো স্ক্রিন শেয়ার করি আমি আপনাদের সাথে, যে সিম্পটোম্যাটোলজির যে টোটালিটি অফ সিম্পটম, এই টপিকটা আমাকে করতে হবে কি এরপরে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ক্লাস নিতে হবে। কেন? কারণটা হচ্ছে কি যে আমরা টোটালিটিটা করব কিভাবে? কারণ প্রপার টোটালিটি না করতে পারলে মানে ইভলিউশন অফ সিম্পটম, রেপার্টোরাইজেশন, এই যে পরপর যে বিষয়গুলো চলে আসছে,
এই জায়গাগুলোতে আমাদের একটু অসুবিধায় পড়তে হবে। হুম, তো সেই জন্য টোটালিটি অফ সিমটমস এর উপরে আমরা করব কি একটা আলাদা ক্লাস করব, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত ছিলাম। ক্লিনিক্যাল সিমটমটা আমরা আজকে দেখাবো যে ক্লিনিক্যাল সিমটমটা কি জিনিস, কারণ ক্লিনিক্যাল সিমটম আমাদের একটু জানা উচিত। আই কমফোর্ট, হ্যাঁ আই কমফোর্টই কত আছে ক্লিনিক্যাল সিমটম। দেখুন, তাহলে শুরু করি নাকি? জি স্যার। স্যার আচ্ছা, প্রসিড। ঠিক আছে, তাহলে ডেফিনেশন, ক্লিনিক্যাল সিমটম কি এর ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। অ্যাকর্ডিং টু অর্থোডক্স অর্থাৎ অ্যালোপ্যাথিক স্কুল, these are the symptoms which a physician standing at the bedside of the patient, মানে patient perceive directly with his sense, unaided or aided by suitable instrument, or which are communicate to him by the patient or his attendant. তাহলে ব্যাপারটা হলো কি, অ্যালোপ্যাথিক স্কুল মানে অ্যালোপ্যাথদের মতে ক্লিনিক্যাল সিমটম হচ্ছে সেই সিমটমগুলো, যে সিমটমগুলো পেশেন্টের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করে, কোনো যন্ত্র দ্বারা বা যন্ত্র সাহায্য ছাড়া উপলব্ধি করে জেনে, অথবা পেশেন্ট এবং পেশেন্টের কোনো লোকজন দ্বারা খবর পেয়ে যে সিমটমগুলোকে জানছে, সেগুলো হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল সিমটম। যেমন ফিভার, ডায়রিয়া, কলিক ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সেইভাবে আমরা ক্লিনিক্যাল সিমটম বলতে পারি। ওয়ারঅ্যাজ হোমিওপ্যাথিক পারল্যান্স মানে হোমিওপ্যাথিক ভাষাতে, তাহলে অ্যালোপ্যাথদের মধ্যে ক্লিনিক্যাল সিমটম গুলো হচ্ছে সেই সিমটম গুলো যেগুলো রোগীর পাশে দাঁড়িয়ে কোনো যন্ত্র লাগিয়ে বা যন্ত্র সাহায্য ছাড়া বা পেশেন্টের কাছ থেকে বা পেশেন্ট পার্টির কাছ থেকে জেনে নিতে পারছে, সেই সিমটম গুলোকে ক্লিনিক্যাল সিমটম বলা হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিক ভাষাতে, হোমিওপ্যাথির মতে ক্লিনিক্যাল সিমটম আর দোজ ডু নট এপিয়ার ইন দ্য প্রুভিং অফ এ ড্রাগ, মানে ক্লিনিক্যাল সিমটম গুলো হচ্ছে সেই সিমটম গুলো যেগুলো প্রুভিং এর সময় পাওয়া যায়নি। 1 মিনিট। তাহলে whereas homeopathic parlance clinical symptoms are those do not appear in the proving, অর্থাৎ যে সিমটম গুলো প্রুভিং এর সময় আমরা দেখতে পাইনি, but which are observed as appearing, as well as this which are observed disappearing after the administration of the drug in sick person. তাহলে হোমিওপ্যাথির ভাষাতে যে সিমটম গুলো প্রুভিং এর সময় পাওয়া যায়নি, কিন্তু যে সিমটম গুলোকে দেখা গেছে রোগীর উপরে প্রয়োগ করার পরে সেই রোগটা সেরে গেছে, সেটা হলো ক্লিনিক্যাল সিমটম। এক্সাম্পল দিই। আচ্ছা, এক্সাম্পল আর একটু পরে দিই। দিস সিমটমস আর টু বি distinguished from those produced after proving of drug on healthy human being. Healthy human being, which constitute the bulk of the homeopathic mathematica. Dr. Richard Hughes of Britain and his disciples were against the inclusion of these symptoms in homeopathy. তাহলে এখানে কি বোঝা গেল যে ক্লিনিক্যাল সিমটম গুলো হোমিওপ্যাথির মতে সেই সিমটম গুলো যে সিমটম গুলো ড্রাগ প্রুভিং এর সময় পাওয়া যায়নি, এবং যে সিমটম গুলো পেশেন্টের চিকিৎসা করতে গিয়ে মেডিসিন প্রয়োগ করার পর রোগটা যখন সেরে গেছে তখন বোঝা গেছে যে হ্যাঁ এই মেডিসিনটা দিয়ে তাহলে এই রোগটা সারে। ঠিক আছে, অর্থাৎ মেডিসিন প্রয়োগ করার পরে যে যে রোগগুলো সারানো হয়েছে সেই সিমটম গুলোকে বলা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম। এখানে ডক্টর রিচার্ড হিউজেস অফ ব্রিটেনের ডক্টর রিচার্ড হিউজ অ্যান্ড হিজ ডিসিপ্লিন মানে তার ছাত্ররা মানে এই সিমটম গুলোকে ম্যাথমেটিকাতে যোগ করা থেকে বিরত থেকেছেন। ঠিক আছে, এবং এর বিপক্ষে কথাবার্তা বলেছেন যে এই ক্লিনিক্যাল সিমটম গুলো ম্যাথমেটিকাতে যোগ করা যাবে না, কারণ এটা যোগ করলে ম্যাথমেটিকাল সাইজটা অনেক বড় হয়ে যাবে। ফার্স্ট অফ অল, ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং অফ ইউএসএ ইনকর্পোরেটেড দিস সিমটমস ইন আওয়ার ম্যাথমেটিকা। প্রথমবার ডক্টর হেরিং কি করলেন, এই সিমটম গুলোকেও তিনি ম্যাথমেটিকাতে যুক্ত করলেন। তাহলে এখানে বোঝা গেল তাহলে ক্লিনিক্যাল সিমটম অ্যালোপ্যাথ স্কুলের মতে সেই সিমটম গুলো, যে সিমটম গুলো ডাক্তার রোগীর পাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে,
অথবা কোনো যন্ত্র লাগিয়ে বা যন্ত্র সাহায্য ছাড়া যে সিমটম গুলোকে উদ্ধার করতে পারছে, অথবা রোগীর কাছ থেকে বা রোগীর বাড়ির লোকজনের কাছ থেকে বুঝে যেতে পারছে, সেই সিমটম গুলো তাদের মতো ক্লিনিক্যাল সিমটম। কিন্তু হোমিওপ্যাথির মতে যে সিমটম গুলো ড্রাগ প্রুভিং এর সময় পাওয়া যায়নি, রোগীর চিকিৎসা করতে গিয়ে রোগ সারানোর মাধ্যমে বুঝতে পারা গেছে, এগুলোকে বলা হচ্ছে হোমিওপ্যাথি ক্লিনিক্যাল সিমটম। প্রথম ডক্টর রিচার্ড হিউজেস উনি বলেছিলেন কি যে এই ক্লিনিক্যাল সিমটম গুলোকে ম্যাথু আমেরিকাতে যুক্ত করা যাবে না, এবং তারা এর বিপক্ষে কথা বলেছিলেন। প্রথমবারের মতো ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং যিনি এগুলোকে ম্যাথু আমেরিকাতে যুক্ত করেছিলেন। তাহলে এটা বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে এর একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো। The pleurisy and pleural pain of Bryonia were not at all marked in the proving. তাহলে ব্রায়োনিয়ার যেমন প্লুরা হচ্ছে মানে আপনার ফুসফুসের যে কভারিং, সেটাকে বলা হচ্ছে প্লুরা। তাহলে সেই প্লুরাতে জল জমা হওয়া হচ্ছে প্লুরসি, এবং তাতে বেদনা হওয়া হচ্ছে প্লুরাল পেন। এটা ব্রায়োনিয়া মেডিসিনটা দেওয়ার পরে সেরেছে, কিন্তু এটা ব্রায়োনিয়া প্রুভিং এর সময় পাওয়া যায়নি। বাট when bryonia was given for the other symptom, যখন ব্রায়োনিয়া প্রয়োগ করা হয়েছিল অন্যান্য সিমটমের জন্য, it was found that bryonia regularly relieved affection of the pleura so much as undoubtedly। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল ব্যাপারটা যে প্লুরাতে জল জমা হওয়া এবং প্লুরার পেনে ব্রায়োনিয়া মেডিসিনটা প্রুভিং এর সময় পাওয়া যায়নি, কিন্তু দেখা গেছে যে ব্রায়োনিয়া দিয়ে এটা সেরে যাচ্ছে, অনেকগুলো কেসে বারবার সেরে যাচ্ছে, অর্থাৎ এটা ক্লিনিক্যালি প্রুফ। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যালি প্রুফ হয়ে গেল যখন ব্রায়োনিয়া প্রয়োগ করা গেল অন্যান্য সিমটমের উপর ভিত্তি করে, দেখা যাচ্ছে যে প্লুরসি অ্যান্ড প্লুরাল পেন এই ব্রায়োনিয়া ভালো করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা ক্লিনিক্যাল টিপস পেলাম বন্ধুরা, যে ফুসফুস এবং তার আবরণীর মধ্যবর্তী স্থানে যদি জল জমা হয়, তাহলে সেটাকে প্লুরসি বলা হচ্ছে বা প্লুরাল এফিউশন বলা হচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি ব্রায়োনিয়া প্রয়োগ করা যায় বা তাতে যদি বেদনা হয়, তাহলে যদি ব্রায়োনিয়া প্রয়োগ করা যায়, তাহলে এটা সেরে যায়, এবং এটা বারবার পাওয়া গেছে। সো ইট ইজ আ ক্লিনিক্যাল সিমটম অফ ব্রায়োনিয়া। ঠিক আছে, তারপর এখানে কি বলেছে, লেটার অন ইন অ্যানিমাল ওয়ার্ক ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ব্রায়োনিয়া রেডিলি প্রডিউস প্লুরসি। কিন্তু পশু পাখি জন্তু জানোয়ারদের মধ্যে যখন প্রয়োগ করে দেখা গেছে যে হ্যাঁ, ব্রায়োনিয়া সত্যিকারের এই সিমটমটা তৈরি করতে পারছে, কিন্তু হিউম্যান বিং এর উপরে এই সিমটমটা প্রুভিং এর সময় পাওয়া যায়নি। কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন অন্যান্য সিমটমস এর উপর বেস করে যখন এখানে ব্রায়োনিয়া প্রয়োগ করা গেছে, দেখা যাচ্ছে ব্রায়োনিয়া এটাকে সারিয়ে দিতে পারছে, সারিয়ে দিতে সক্ষম হচ্ছে। তাহলে এটা হলো ক্লিনিক্যাল সিমটম অফ ব্রায়োনিয়া। তাহলে বন্ধুরা, ক্লিনিক্যাল সিমটমটা কি, এটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের? জি স্যার, পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। তাহলে এর গুরুত্ব কি? দিস সিমটমস আর লেস ইম্পর্টেন্ট দেন দ্য প্রুভিং সিমটম। তাহলে এই সিমটম গুলো প্রুভিং সিমটমের থেকে কম গুরুত্বপূর্ণ। দেয়ার ইউটিলিটি ইজ মোর ইন অ্যাকিউট ডিজিজ। কিন্তু এই লক্ষণগুলোর ব্যবহার হচ্ছে, মানে এগুলোর ব্যবহার সব থেকে বেশি হয় কোথায়? অ্যাকিউট ডিজিজ। হ্যালো হ্যালো, কেউ স্পিকার খুলে রেখেছেন? হাফিজ হ্যালো, দেয়ার ইউটিলিটি ইজ মোর ইন অ্যাকিউট ডিজিজ। তাহলে তরুণ রোগের ক্ষেত্রে এর ব্যবহারগুলো বেশি। অ্যাকিউট কন্ডিশন অফ ক্রনিক ডিজিজ। তাহলে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যখন কোনো অ্যাকিউট সিমটম ডেভেলপ করছে, তাহলে সেই সময়টাতে এটা ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। তাহলে এখানে বুঝেন ব্যাপারটা। তাহলে এর গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা সব থেকে বেশি দেওয়া হচ্ছে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে, অথবা ক্রনিক ডিজিজে যদি কোনো অ্যাকিউট কন্ডিশন ডেভেলপ করছে চিকিৎসা করতে গিয়ে, তখন এটা আমরা ইউজ করতে পারি, এবং আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে এইটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে একটা ধামাচাপা দেওয়া চিকিৎসা। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিজিজ ইনকিউরেবল, সেখানে আমাকে ধামাচাপা দিতে হচ্ছে, কোনো রকম ভাবে ম্যানেজ করে রাখতে হচ্ছে কেসটা। তাহলে সেই সব ক্ষেত্রে এখানে আমরা এটি ইউজ করতে পারি। যেমন প্লুরসি এন্ড প্লুরাল পেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে বা আদার্স কোনো ক্রিটিক্যাল লাং ডিজিজ আছে। তাহলে এখানে আমরা টেম্পোরারি ভাবে ব্রায়োনিয়াটাকে অ্যাপ্লাই করে করে আমরা করতে পারি কি, এটাকে প্যালিয়েট করতে পারি। কোন ক্ষেত্রে? যখন দেখা যাচ্ছে যে না, এখানে রোগী আরোগ্যের কোনো সম্ভাবনা নেই। বোঝা গেছে? তাহলে দে আর নট ইউজফুল ইন দ্য ডিজিজ ডায়াগনোসিস। তাহলে এই ক্লিনিক্যাল সিমটম গুলো ডিজিজ ডায়াগনোসিসের জন্য এটা হেল্পফুল নয়। এবার দেখেন
they can help in the diagnosis of other diseases when the allopathic concept of clinical symptom is considered. তাহলে অ্যালোপ্যাথিক মতে যে ক্লিনিক্যাল সিমটম, সেই সিমটমটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা আমাকে হেল্প করতে পারে। তাহলে বন্ধুরা এখানে দেখুন টোটালিটি অফ সিমটমটাও আমি এখানে নোটের মধ্যে রাখা আছে, কিন্তু এটাকে আলাদাভাবে করতে হবে, এটাকে ভিড়ের মধ্যে করালে হবে না। ঠিক আছে, কেন করালে হবে না? কারণ এটার উপর বেস করে আপনি কেস টেকিং এর মানে কেস টেকিংটাকে সাজাবেন বা সমৃদ্ধ করবেন, এবং এরপরে আপনার অ্যানালিসিস করবেন, এটসেট্রা, এই কাজগুলো করবেন। সেহেতু ওর জন্য একটা আলাদা টোটাল কমপ্লিট ক্লাস হওয়া উচিত। এবার চলে আসা যাক এক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ। ঠিক আছে, accessory symptom of the disease key. The accessory symptom of the disease are those symptoms from which the patient suffers for a considerable time, so that he become so used to their long suffering that he pay little attention and consider them as a habit or a part of his usual daily life. তাহলে বোঝা গেছে এখানে? তাহলে এক্সেসরি সিমটম গুলো হচ্ছে, রোগের এক্সেসরি সিমটম গুলো হচ্ছে সেই সমস্ত লক্ষণগুলো যে লক্ষণগুলোতে পেশেন্ট একটা লম্বা সময় ধরে সাফার করছে। ঠিক আছে, সাফার ফর এ কনসিডারেবল টাইম, so that he become so used to their long suffering, they pay little attention। মানে এখানে বুঝিয়ে দিই আপনাকে সরাসরি। তাহলে এক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ হচ্ছে সেই সিমটম গুলো যে সিমটম গুলোতে পেশেন্ট লম্বা সময় ধরে সাফার করছে বা ভুগে আসছে, এবং পেশেন্ট মনে করছে কি সেটা তার অভ্যাস। সেটা তার অভ্যাস, অথবা তার এটা একটা দৈনন্দিন জীবনের একটা ছোট্ট অংশ। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? তাহলে এক্সেসরি সিমটমটা হচ্ছে এমন একটা সিমটম যে সিমটমটাতে দীর্ঘদিন ধরে লোকটা কষ্ট পাচ্ছে, কিন্তু সে মনে করছে এটা বুঝি আমার একটা অভ্যাস। ঠিক আছে, in section 95 of his organ of medicine, Master Hahnemann say, in chronic disease the most minute peculiarities must be to keep partly because they are most characteristic। তাহলে কোন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণটা হচ্ছে they are most characteristic and the patient becomes so used to their long suffering that they pay little or no heed to the lesser accessory symptom। কেন? তাহলে পেশেন্ট এখানে মনে করছে তারা এটা জীবনের অংশ এবং এটাকে সে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। often very useful in determining the choice of the remedy। এই লক্ষণগুলো অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে একটা ওষুধ নির্বাচনের জন্য। একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে এটা বুঝতে পারবেন আপনারা আরো ভালো করে। A person goes to closet every time just after his meal। একটা লোক খাদ্য খাবার পরে খাবারটা খেয়ে নিল, তারপরে সঙ্গে সঙ্গে মলত্যাগ করতে যাচ্ছে। এটা কতদিন থেকে কন্টিনিউড? সিন্স লং টাইম, এবং দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে। খাবার খায়, খাবার খাওয়ার পরে মলত্যাগ করতে যায়। ঠিক আছে, হি ডাজ নট কনসিডার ইট টু বি দ্য সিমটম অফ এ ডিজিজ। সে এটা মনে করছে না যে তার কোনো সমস্যা, বাট বাট টু হিজ হ্যাবিট, সে মনে করছে এটা তার অভ্যাস। তাহলে হি ফরগেট টু মেনশন সিমটমস ডিউরিং দ্য ডেসক্রিপশন হিজ এলমেন্টস, এবং সেই রোগীটা তার লক্ষণগুলোকে যখন বর্ণনা করছে ডাক্তারের সামনে, তখন সে এটাকে গুরুত্ব দিচ্ছে না। কি ভাবছে, ও আমার তো এরকমই অভ্যাস। আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করলেন যে পায়খানাটা কিরকম? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালোই হয়, ক্লিয়ার হয়। কখন পায়খানা করতে যান? সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণ পরে যান? তখন বলবে যে আর বলেন না ডাক্তার, ও সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমাকে পায়খানা করতে যায়, যেতে হয়। আমার এটা খুব ভালো অভ্যাস, আমার আর কোনো সারাদিন কোনো টেনশনই থাকে না, যেই ঘুমটা ভাঙলো সঙ্গে সঙ্গে দৌড়ে যেতে হচ্ছে। আমরা জানি এই লক্ষণটা এই লক্ষণটা আছে আপনার সালফারের মধ্যে, যে পেশেন্ট সকালবেলা ঘুম থেকে বিছানা থেকে উঠে ছুটে পায়খানা যেতে চায়, এটা সালফার, অ্যারোসোকেটিনা এই সমস্ত মেডিসিনে আছে। ঠিক আছে, পেশেন্ট মনে করছে কি এটা তার অভ্যাস। পেশেন্ট করছে কি খাদ্য খাবার হলো, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে মলত্যাগ করতে যাচ্ছে। পেশেন্ট মনে করছে এটা বুঝি তার অভ্যাস। অনেক সময় অনেক রোগী দেখবেন যে তার অনেক রকমের মুদ্রা দোষ আছে, বাতিকের সমস্যা আছে, বাতিক বা মুদ্রা দোষ। কিরকম? কোনো পেশেন্ট কথা বলার আগে করে গলা ঝাড়তে শুরু করবে, তাহলে সে মনে করছে কি যে কথা বলার আগে আমি একটু গলাটা পরিষ্কার করে নিচ্ছি, ও এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, আমারটা এরকমই ব্যাপারটা। কোনো পেশেন্ট দেখবেন, ঠিক আছে, নাক ছিটকে না, এরকম করে নাক ছিটকাচ্ছে,
কথা বলার আগে বা মানে কিছু কিছু সময় পর পর এরকম করছে, সে মনে করছে সেটা তার অভ্যাস। ঠিক আছে, তাহলে যে লক্ষণগুলো পেশেন্টের অভ্যাসের পরিণত হয়ে গেছে এবং যেটাকে পেশেন্ট আর সমস্যা মনে করছে না, যেটাকে তার হ্যাবিট বা অভ্যাস মনে করছে, সেই সিমটম গুলোই হচ্ছে অ্যাক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ। ঠিক আছে, এগুলোই হচ্ছে অ্যাক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ। এবার দেখেন এর ইম্পর্টেন্স, এর গুরুত্বটা কি। Such symptoms being characteristic of the individual must be patently and carefully searched by the physician and include in his case record. ঠিক আছে, এই ধরনের সিমটম গুলো প্রচন্ড ক্যারেক্টারিস্টিক সিমটম হয়, এগুলো চরিত্রগত সিমটম হয়। একটা ফিজিশিয়ানকে এটা কেস রেকর্ড করার সময় খুব মানে সতর্কতার সাথে এগুলোকে রেকর্ড করতে হবে। These accessory symptoms help the physician in selecting a better remedy during the treatment of chronic disease, especially one-sided disease. তাহলে এই সিমটম গুলো খুবই গুরুত্বপূর্ণ ক্রনিক ডিজিজের চিকিৎসা করতে গিয়ে, এবং বিশেষত ওয়ান সাইডেড ডিজিজের চিকিৎসা করতে গিয়ে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হয়তো একটা সিমটমে একটা মেডিসিনকে সিলেক্ট করে দিল, সকালবেলা বিছানা থেকে ছুটে পায়খানা যেতে হয় সালফার, ঠিক আছে, কিন্তু অ্যাকিউটে হলে অ্যালোসকোটিনা। তাহলে কি এখানে বললাম ক্রনিক স্পেশাল হুইচ বাই নেচার অনলি ভেরি ফিউ ইম্পর্টেন্ট। কিন্তু প্রাকৃতিক ভাবে এগুলোর খুব একটা কি লেখা আছে, হুইচ বাই নেচার অনলি ফিউ, আচ্ছা অ্যাক্সেসরি সিমটম অফ দ্য মেডিসিনে চলে আসছে। 1 মিনিট। আফটার অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে আমরা জেনে গেলাম অ্যাক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ, জানলাম অ্যাক্সেসরি সিমটমস অফ মেডিসিন, এটা আমরা এবার জানব। আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ আ পার্টলি সিমিলার মেডিসিন, একটা সিমিলার মেডিসিন মানে যে মেডিসিনটা সিমিলিমাম। আচ্ছা, সিমিলিমাম মানে কথাটার অর্থ জানেন তো? সিমিলিমাম মেডিসিনের অর্থটা হচ্ছে যে মেডিসিনটা 100% খাপে খাপ মিলে গেছে সেই মেডিসিনটা হচ্ছে সিমিলিমাম, আর যে মেডিসিনটা হচ্ছে বাহ্যিক দিক থেকে একই রকম মনে হলো, এটা সম্পূর্ণভাবে একদম 100% কভার করেনি, সেটাকে বলা হচ্ছে সিমিলার। সিমিলার মানে হচ্ছে একই রকম, সিমিলিমাম মানে হচ্ছে একই। তাহলে আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ পার্শিয়ালি সিমিলার মেডিসিন some new symptom appear which were not previously observed in the patient. তাহলে একটা মেডিসিন খাওয়ানোর পরে কিছু নতুন সিমটম উঠে আসলো, যে সিমটমটা রোগীর মধ্যে এর আগে কখনো দেখা যায়নি। These new symptoms are known as accessory symptom of the medicine. ঠিক আছে, তাহলে accessory symptom of the মেডিসিনটা কি? যখন একটা সিমিলার মেডিসিন বা কাছাকাছি মেডিসিন পেশেন্টের মধ্যে প্রয়োগ করা হলো এবং প্রয়োগ করার পরে দেখা গেল যে নতুন কোনো লক্ষণ উঠে আসছে, যে লক্ষণটা রোগীর মধ্যে এর আগে কখনো ছিল না। এই নতুন যে লক্ষণগুলো, এই নতুন লক্ষণগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেসরি সিমটম অফ দ্য মেডিসিন। ঠিক আছে, তাহলে আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ, মেডিসিন প্রয়োগ করার পরে যে সিমটম গুলো নেভার এক্সপ্লেইন বিফোর মানে এক্সপেরিয়েন্সড বিফোর, যে লক্ষণগুলো এর আগে কখনো দেখা যায়নি বা পেশেন্ট বর্ণনা করেনি। চলুন এখানে একটু ডিসকাস হয়ে যাক। দিস সিমটমস আর অলওয়েজ মডারেট when the dose of the medicine is sufficiently minor. এই সিমটম গুলো কিরকম হয়? এগুলো একটা মাঝারি রকমের লক্ষণ হয়, মানে এর ইন্টেন্সিটিটা মাঝারি রকম হয় যখন আমরা একটা মেডিসিনের খুব অল্প ডোজ আমরা প্রয়োগ করলাম। If the new symptoms are serious, the medicine is to be antidoted at once. যদি মনে হয় এই নতুন লক্ষণগুলো একটু সিরিয়াস প্রকৃতির, তাহলে আমাদেরকে মেডিসিন দিয়ে এই লক্ষণগুলোকে অ্যান্টিডোট করতে হবে, সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট করতে হবে। এক্সাম্পল দিয়ে দিই আপনাদের। মনে করুন পেশেন্টের কফ কাশি হয়েছে, কফ কাশি হওয়ার পরে আপনি করলেন কি, তাতে আপনি ব্রায়োনিয়া প্রয়োগ করে দিলেন।
এবার পেশেন্ট এসে বলছে, আর বলেন না ডাক্তারবাবু, কফটা না প্রচন্ড ড্রাই হয়ে গেছে, কাশি দিলে না আমার খুব ব্যথা হচ্ছে, কফটা যেন না এর আগে আর বেরোচ্ছে না, এর আগে তো বেশ পাতলাই ছিল কিন্তু এখন দেখছি এরকম হয়ে গেছে। তাহলে কি বুঝতে হবে? যে ইট ইজ এক্সেসরি সিমটম অফ দ্য মেডিসিন। সঙ্গে সঙ্গে আমাদের করতে হবে কি, এই মেডিসিনটাকে অ্যান্টিডোট করতে হবে। কারণটা কি? এ নতুন সিমটম নিয়ে এসেছে এবং নতুন সিমটম গুলো একটু কষ্টকর, ঠিক আছে? তখন আমাদেরকে এটা অ্যান্টিডোট করতে হবে। তাহলে এখানে কি বলেছে, ইফ দ্য নিউ সিমটমস আর সিরিয়াস দ্য মেডিসিন ইজ টু বি অ্যান্টিডোটেড এট ওয়ান্স। তাহলে এই লক্ষণগুলো যদি সিরিয়াস হয় তাহলে এটাকে সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট করতে হবে। ইফ নট, যদি তা না হয়, উই হ্যাভ টু ওয়েট টিল দ্য নিউ সিমটমস পাস ওয়ে। যদি এই লক্ষণগুলো সিরিয়াস না হয় তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এটাকে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না লক্ষণগুলো পালিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। অথবা the new symptoms are to be added to the original totality of symptoms and the most similar medicine covering all the symptoms is to be prescribed. অথবা কি করতে হবে, এই নতুন লক্ষণগুলোকে আমাদেরকে যোগ করতে হবে অরিজিনাল সিমটম গুলোর সাথে, এবং যোগ করার পরে আমাদেরকে করতে হবে কি, টোটালটার উপরে একটা ভালো রকম মেডিসিন আবার প্রেসক্রাইব করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলোর দরকার নেই, আর এগুলো জানার দরকার নেই। তাহলে অ্যাক্সেসরি বডি ইনভেস্টমেন্ট স্টেট কন্ডিশন এন্ড অ্যাডেড দ্য রেমেডি অরিজিনাল সিম্পটম। তাহলে এটা গেল অ্যাক্সেসরি সিম্পটমস। মোডালিটি সম্পর্কে তো আপনাদেরকে আমি এর আগেও বলে দিয়েছি। মোডালিটি হচ্ছে আপনার কি, অ্যাগ্রাভেশন এবং অ্যামোলোরেশন, অর্থাৎ কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্যাগুলো বাড়ছে বা কোনটার পরিপ্রেক্ষিতে কমছে। তাহলে মোডালিটি ইজ ইকুয়াল টু ন্যাচারাল মডিফায়ার্স অফ সিম্পটমস। ডক্টর উইলিয়াম বরিক কি বলেছে, দ্য মোডালিটিস অফ দ্য ড্রাগ আর দ্য প্যাথোনমিক সিমটমস অফ ম্যাথমেটিকা। অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন এর মধ্যে থাকছে। অ্যাগ্রাভেশন মানে ইনক্রিজ অফ দ্য ইন্টেন্সিটি অর ডিগ্রি অফ দ্য সাফারিং, মানে রোগ লক্ষণগুলোর ইন্টেন্সিটি এবং তীব্রতাটা বাড়াটা হচ্ছে অ্যাগ্রাভেশন। অ্যামিলোরেশন মিনস হচ্ছে ডিমিনিশন অর রিলিফ অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাফারিং। রোগের তীব্রতা এবং সমস্যাগুলো কমে যাওয়াটা হচ্ছে, ডিমিনিশ হওয়াটা হচ্ছে অ্যামিলোরেশন। এর টাইপটা তো আমি আপনাকে বলে দিয়েছিলাম, এটা দুই রকমের টাইপ মোডালিটি। জেনারেল মোডালিটি অ্যাপ্লাইং টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। জেনারেল মোডালিটি কিরকম? এক্সাম্পল, ফ্রেশ আই ফিলস বেটার ইন ওপেন এয়ার। খোলামেলা বাতাসে গেলে আমাকে বেশ ভালো লাগে, ঠিক আছে? অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড, ঠিক, ঠান্ডাতে রোগগুলো বৃদ্ধি পায়। ড্যাম্প এয়ার অ্যাজ এ হোল এটসেট্রা, অর্থাৎ সামগ্রিকভাবে। তাহলে মোডালিটিটা হচ্ছে কিরকম? অ্যাপ্লাইং টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, মানে সামগ্রিকভাবে একটা আপনার প্রয়োগ হচ্ছে। সামগ্রিকভাবে আমি খোলা বাতাসে ভালো থাকি, সামগ্রিকভাবে খাওয়া দাওয়ার পরে আমি ভালো থাকি, সামগ্রিকভাবে ঠান্ডা লেগে গেলে রোগ বৃদ্ধি হয়, সামগ্রিকভাবে আর্দ্র আবহাওয়ায় গেলে আমার সমস্যা বাড়ে, এই সমস্ত ব্যাপারগুলো। আর পার্টিকুলার মোডালিটিস রিলেটেড টু পার্টিকুলার পার্ট অফ দ্য বডি। তাহলে পার্টিকুলার মোডালিটি মানে নির্দিষ্ট একটা মোডালিটি, এটা রিলেটেড করছে কার সাথে? এটা রিলেটেড হচ্ছে আপনার একটা পার্টিকুলার পার্ট অফ দ্য বডি। কিরকম? মাথা ব্যথা খুব জোরে চাপ দিলে আরাম হচ্ছে, ঠিক আছে? মাথা ব্যথা হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, একটা নির্দিষ্ট কোনো কিছুতে আরাম হচ্ছে, ঠিক আছে? হেডেক রিলিফ বাই টাইট ব্যান্ডেজিং, অ্যাবডোমেন পেন রিলিফ বাই টেকিং ফুড, এটসেট্রা, ঠিক আছে? এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা বলে দিই একটু সংক্ষেপে। দ্য মোডালিটিস, হ্যালো, সাথে আছেন আপনারা? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড। তাহলে দিস মোডালিটিস আর অবজার্ভ বোথ ডিউরিং প্রুভিং অফ দ্য ড্রাগ অ্যান্ড ডিউরিং ন্যাচারাল ডিজিজ কন্ডিশন। ও আচ্ছা, এটা কি ব্যাটারি কমে গেছে তার জন্য সিগন্যাল দিচ্ছে আমাকে নাকি? হ্যাঁ, 10% ব্যাটারি। তাহলে দিস modalities are observed both during the proving of the drug and during natural disease condition. These are the most important factors to individualize the case and thus ultimately help in the selection of curative remedy homeopathically. তাহলে এটা ঔষধ নির্বাচনের জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এখানে এইটুকুই বুঝলেই যথেষ্ট। পোর্ট্রেট অফ দ্য ডিজিজ, পোর্ট্রেট মানে হচ্ছে কি, প্রতিচ্ছবি, চিত্র ইত্যাদি।
তাহলে প্রতিচ্ছবিটা কি? প্রতিচ্ছবি কাকে বলা হয়? A disease is manifested through the material body as different sign and symptom. তাহলে একটা রোগ নিজেকে প্রকাশ করে আমাদের শরীরে বিভিন্ন লক্ষণের ভিত্তিতে। সাইন মানে হচ্ছে চিহ্ন, সিম্পটম মানে তো বুঝতে পারছেন লক্ষণ। হুম, তাহলে সাইন মানে চিহ্ন। এটা হেডফোনটা ক্লোজ করতে হবে বন্ধুরা, 1 মিনিট। হ্যাঁ, এবার বলুন, এবার কি শোনা যাচ্ছে? জি স্যার, হ্যালো? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, হেডফোন ডিসকানেক্ট করলাম। তাহলে কি দেখুন, a disease is manifested through the material body as different sign and symptom. একটা রোগ তাকে নিজেকে প্রকাশিত করেছে বিভিন্ন চিহ্ন এবং লক্ষণ দ্বারা। সো দ্য থ্রু 1 মিনিট, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, জল পান করে নিই। So the physician should take noted of all changes in the health of the body and mind. তাহলে সো দ্য ফিজিশিয়ান শুড টেক, তাই একটা ফিজিশিয়ানকে নিতে হবে কি সমস্ত পরিবর্তনগুলি, তার শরীর এবং মনের সমস্ত পরিবর্তনগুলোকে নোট করতে হবে। ইন এভরি ইন্ডিভিজুয়াল ডিজিজ, প্রত্যেকটা আলাদা আলাদা রোগের ক্ষেত্রে একজন ডাক্তারকে শারীরিক এবং মানসিক লক্ষণগুলোকে যত্ন করে টুকে নিতে হবে। ঠিক আছে? কোন কোন সিমটম গুলোকে? যে সিমটম গুলো তার অনুভূতি দ্বারা সে উপলব্ধি করতে পারছে। ঠিক আছে? এবং সে নিজে যেটা দেখতে পাচ্ছে, ডেভিয়েশন ফ্রম দ্য ফর্মার হেলথ স্টেট অফ দ্য নাও ডিজিজ ইন্ডিভিজুয়াল হুইচ আর, মানে পূর্বের স্বাস্থ্যের অবস্থা থেকে যে তার বিচ্যুতিটা ঘটেছে বা স্বাস্থ্যের অবস্থা থেকে যে সরে এসেছে, এই জিনিসগুলোকে হুম, এই বিষয়গুলোকে তাকে লক্ষ্য করতে হবে। কোন কোন বিষয়গুলো? ফিল বাই দ্য পেশেন্ট হিমসেলফ, যেটা পেশেন্ট নিজে বুঝতে পারছে। রিমার্ক বাই দোজ অ্যারাউন্ড হিম, এবং তার পারিপার্শ্বিক লোকজনেরা বুঝতে পারছে। আর কি? বাই দ্য ফিজিশিয়ান। ঠিক আছে, অ্যান্ড ফিল বাই দ্য ফিজিশিয়ান। তাহলে পোর্ট্রেট অফ ডিজিজ হচ্ছে রোগের চিত্র। রোগের চিত্রটা কি? রোগের চিত্রটা হচ্ছে একটা রোগ কি করে, মানে নিজেকে বহিঃপ্রকাশ করে বিভিন্ন সাইন এবং সিমটম দ্বারা। হুম, এবং একজন ফিজিশিয়ানকে তার শারীরিক এবং মানসিক সমস্ত লক্ষণগুলোকে টুকতে হবে, সেই সমস্ত লক্ষণগুলোকে, যে লক্ষণগুলো অসুস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এবং কোন কোন লক্ষণগুলো? যে লক্ষণগুলো পেশেন্ট নিজে বুঝতে পারছে, তার পারিপার্শ্বিক লোকজন বুঝতে পারছে এবং ফিজিশিয়ান নিজে বুঝতে পারছে, সেই লক্ষণগুলোকে টুকতে হবে। ঠিক আছে? টোকার পরে সে নোট করলো অনেকগুলো লক্ষণ, যে লক্ষণগুলো তার অসুস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে? করার পরে যে রোগের একটা চিত্র তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে পোর্ট্রেট অফ দ্য ডিজিজ। ঠিক আছে? এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এটা হচ্ছে সিমটম, যে ডেফিনেশনটা বলেছি এটা তার মধ্যেই এটা আছে, কিন্তু এটা সিলেবাসের মধ্যে ছিল তাই টুকে দিয়েছি, এটা অতটা গুরুত্ব নেই। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকে আমি কি বললাম আপনাদেরকে? অ্যাক্সেসরি সিমটম অফ দ্য ডিজিজ, অ্যাক্সেসরি সিমটম অফ দ্য মেডিসিন, ক্লিনিক্যাল সিমটমস। হুম, ক্লিনিক্যাল সিমটম বললাম। টোটালিটি অফ সিমটমের উপরে তো একটা সম্পূর্ণ ক্লাস দিতে হবে, এটা তো বলেই দিয়েছি। তাহলে এই পর্যন্ত আমরা আজকে পড়লাম ক্লিনিক্যাল সিমটম থেকে। হুম, তাহলে আজকে আমরা পড়লাম ক্লিনিক্যাল সিমটম, অ্যাক্সেসরি সিমটম, মোডালিটি, এটসেট্রা। তাহলে এই পর্যন্ত কারো যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় করুন। ঠিক আছে? সংক্ষেপে আমি সিমটোম্যাটোলজি মোটামুটি আজকে শেষ করলাম। প্রিভিয়াস কোনো টপিকের উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা রিসেন্ট টপিকের উপর যদি কোশ্চেন থাকে, নির্দ্বিধায় এক এক করে করুন আপনারা আমার। কেউ কিছু জানতে চান? বলুন। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন আপনারা।
স্যার আজকের ক্লাসটা খুব অনেক সুন্দর হয়েছে, টপিকসগুলোও অনেক সহজ মনে হয়েছে আপনার বোঝানোর কারণে, জন্য আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। আর একটু স্টাডি করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে স্যার। না দেখুন, একটা কথা বলি আমি আপনাদের, যে আমি যতই পড়াই না কেন, এটা ততক্ষণ পর্যন্ত না কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা বিষয়টা নিজে যতক্ষণ পড়ছেন। ঠিক আছে, মানে আমি বুঝিয়ে দিলাম বিষয়টা সম্পর্কে, আপনাদের আমি ধারণাটা দিয়ে গেলাম। এবার আপনাদের করতে হবে কি, এটাকে আরো কমপক্ষে একবার বা দুবার পড়ে এটার উপরে আপনাকে গ্রিপ নিয়ে আসতে হবে। ঠিক আছে, এর উপরে ধারণাগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ধারণাগুলো ক্লিয়ার করে দিতে পারলে কি হবে, এটা আপনার মানে অর্জিত প্রতিব্রত ক্রিয়ার মধ্যে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার মানে একটা রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে এটা চলে আসবে। যখন আপনি কাজ করবেন তখন কি হবে, অটোমেটিক্যালি আপনি দেখা গেল কি এই স্টাইলে কাজটা করছেন। ঠিক আছে, এটা আপনাকে সব থেকে বেশি হেল্প করবে আপনার কেস টেকিং করার পরে। যখন আপনি সিমটমগুলোর ইভলিউশন করবেন, আপনি খাতা কলমে, যে কোন সিমটমটাকে রাখবো, কোন সিমটমটাকে বাদ দিব, কোন সিমটমটার গুরুত্ব বেশি, ঠিক আছে, কোন সিমটমটার গুরুত্বটা বেশি, এই বিষয়গুলোতে। ঠিক আছে, যেটা ফাইনালি আপনাকে মেডিসিন সিলেকশনে হেল্প করবে। ঠিক আছে, যেটা আলটিমেটলি আপনাকে হেল্প করবে কিসে, যেটা ঔষধ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যেটা হেল্প করবে। ঠিক আছে, কারণটা কি দেখেন, আমরা যাই করি না কেন আলটিমেট কথা কিন্তু একটাই, সেটা হচ্ছে কি সিলেকশন অফ দ্য রেমেডি বা চয়েস অফ দ্য রেমেডি। তাই তো? তাহলে চয়েস অফ দ্য রেমেডি কিন্তু হচ্ছে আলটিমেট কথা, ফাইনাল কথা। ঠিক আছে, চয়েস অফ দ্য রেমেডি এটা হচ্ছে ফাইনাল কথা বা আলটিমেট কথা। তো তার জন্য ম্যাথমেটিক্যাল স্টাডি করা উচিত, এবং এই টপিকগুলো আমাদেরকে হেল্প করবে যে আমি কোন কোন সিমটমগুলোকে কিরকম গুরুত্ব দিব। ঠিক আছে, তো টোটালিটি অফ সিমটম যেটা বললাম, আমি বললাম যে এর পরের দিন করাবো, ওটার উপরে আমি আপনাদেরকে একটু হালকা ছোট্ট ডেমো ধারণা দিয়ে দিই, কারণ কিছুক্ষণ সময় এখনো আছে তার জন্য। হুম, ওটার উপরে আমি আপনাদেরকে করি কি একটা ছোট্ট জিস্ট ধারণা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরপরে আমাদেরকে এই ক্লাসটা কেন করতে হবে। তাহলে বন্ধুরা দেখুন, টোটালিটি অফ সিমটম এর ইন্ট্রোডাকশনটা ছিল, যেটা অপ্রয়োজনীয় মনে হয়েছিল, আমি সেই জন্য এটা তুলে দিয়েছি। এটাকে আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে টোটালিটি অফ সিমটম, ডিফারেন্ট অথরদের ডিফারেন্ট স্টেটমেন্ট। ঠিক আছে, মাস্টার হ্যানিম্যান কি বলেছে, টোটালিটি অফ সিমটম কি, আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ। ঠিক আছে, আভ্যন্তরীণ রোগের যে বাহ্যিক বহিঃপ্রকাশ, আভ্যন্তরীণ রোগের যে বাহ্যিক বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে টোটালিটি। দ্যাট ইজ অফ দ্য এফেকশন অফ ভাইটাল ফোর্স, মানে মানুষের যে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি যে আক্রান্ত হয়, আক্রান্ত হয়ে যে ইন্টারনাল যে একটা ডিজিজ স্টেট তৈরি হয়, তার যে বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে টোটালিটি। স্টুয়ার্ট ক্লোজ কি বলেছে, ডক্টর স্টুয়ার্ট ক্লোজ বলেছে, দ্য টোটালিটি মিনস দ্য সাম অফ দ্য aggregate plus the idea or plan which unite them in a special manner to give them its characteristic form. ডক্টর স্টুয়ার্ট ক্লোজ কি বলছে, কি বলছে, যে এটা এগ্রিগেট হচ্ছে, এটা কি এগ্রিগেট প্লাস এটা একটা আইডিয়া বা ধারণা অথবা পরিকল্পনা, হুইচ ইউনাইট দেম, যে সমস্ত লক্ষণগুলোকে একটা বিশেষ ভঙ্গিতে একটা অপরের সাথে যুক্ত করবে, টু গিভ দেম ইন ক্যারেক্টারিস্টিক, এবং ওটার পরে ওইভাবে তৈরি করার পরে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার তৈরি করবে। এটা ডক্টর স্টুয়ার্ট ক্লোজের মন্তব্য। ডক্টর এইচ এ রবার্ট কি বলছে, দ্য টোটালিটি ইজ দ্যাট কনসার্ট ফর্ম, মানে এটা একটা সংঘবদ্ধ ফর্ম, হুইচ দ্য সিমটম টেক when they are logically related to each other। ঠিক আছে,
যখন সিমটম গুলোকে নেওয়া হবে সেই সিমটম গুলো লজিক্যালি একটা আরেকটার সাথে রিলেট করবে, ঠিক আছে, ইচ আদার অ্যান্ড স্ট্যান্ড ফর অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালিটি, এবং এটা করবে কি একটা ইন্ডিভিজুয়াল স্টেটে তৈরি করবে, considering by anyone who is familiar with the symptoms, forms and alignments of a drug and disease. According to Dr. Von Bonnie-Hussein, totality of symptom is not only the sum total of the symptom. ডক্টর ভন বনিয়ান মতে টোটালিটি অফ সিমটম মানে হচ্ছে যে সমস্ত লক্ষণগুলোর যোগফল নয়, বাট ইট ইজ ইটসেলফ ওয়ান গ্র্যান্ড সিমটম, দ্য সিমটম অফ দ্য পেশেন্ট। তাহলে ভন বনি হোসেনের মতে দ্য টোটালিটি অফ সিমটম ইজ নট অনলি দ্য সাম টোটাল অফ দ্য সিমটম। তার মতে টোটালিটি অফ সিমটম মানে সমস্ত লক্ষণের খালি যোগফলটা নয়, ঠিক আছে, বাট ইট ইজ ইটসেলফ ওয়ান গ্র্যান্ড সিমটম। এমনকি একটা বড় লক্ষণ, যে লক্ষণটা পেশেন্টের নিজস্ব, সেই লক্ষণ একটা লক্ষণও কিন্তু টোটালিটি হতে পারে। বোঝা গেছে? রিচার্ড হিউজেস কি বলছে? টোটালিটি অফ দ্য সিমটম ইজ টু দ্য থেরাপিউটিক্স দ্য ডিজিজ। ডক্টর রিচার্ড হিউজেস বলছে কি টোটালিটি অফ সিমটম হচ্ছে সেই লক্ষণের সমষ্টিগুলো, যে লক্ষণের সমষ্টিগুলো হচ্ছে একটা থেরাপিউটিক্স, মানে একটা মেডিসিনের থেরাপিউটিক্সের সাথে ম্যাচ করছে, আপনি এইভাবে বলতে পারেন। এর গুরুত্বগুলো কি কি এটা আমরা জানবো। এখানে আবার দেখা যাচ্ছে, দেখেন এখানে একটা কনক্লুশন লেখা হয়েছে ইয়েলো কালারে, টোটালিটি অফ সিমটম, সাম অফ দ্য সিমটম রিফ্লেক্টিং দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য পেশেন্ট, ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য পেশেন্ট অর দ্য ড্রাগ। টোটালিটি অফ সিমটম হচ্ছে লক্ষণগুলির সমষ্টি, যে সমষ্টিগুলো ইন্ডিভিজুয়ালিটি মানে একটা পেশেন্টকে অন্যান্য পেশেন্ট থেকে স্বতন্ত্র করে বা একটা ড্রাগকে আরেকটা ড্রাগ থেকে আলাদা করে চিনিয়ে দেয়, এটাই হচ্ছে টোটালিটি। তাহলে এই লাইনটাই আপনারা মনে রাখবেন বেশি করে। তাহলে টোটালিটি অফ সিমটম হচ্ছে সাম টোটাল অফ দ্য সিমটম, মানে একটা সামগ্রিক চিত্র যেটা একটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালিটিকে, মানে একটা পেশেন্টকে আরেকটা পেশেন্ট থেকে আলাদা করে দেয়, এই লক্ষণ এটাকে নিন আপনারা। আর এখান থেকে নিন আপনারা ভন বনি-হোসেন, দ্য টোটালিটি অফ দ্য সিমটম ইজ নট অনলি সাম টোটাল অফ দ্য সিমটম। বনি-হোসেন বলছে কি টোটালিটি অফ সিমটম মানে সব লক্ষণের যে যোগফল হতে হবে এরকম কোনো ব্যাপার না, বাট ইট ইজ ইটস বাট ইজ ইন ইটসেলফ ওয়ান গ্র্যান্ড সিমটম, একটা গ্র্যান্ড সিমটম বা একটা খুব বড় সিমটম, যে সিমটমটা হচ্ছে পেশেন্টের নিজস্ব, সেই সিমটমটাও কিন্তু টোটালিটি হতে পারে। অর্থাৎ এমন একটা সিমটম যে সিমটম দ্বারা পেশেন্ট সম্পূর্ণটা নিজেকে বুঝিয়ে দিতে পেরেছে, সেই সিমটমটাও কিন্তু টোটালিটি হতে পারে। তাহলে এখান থেকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হলো এই লাইনটাকে, আর আর এই লাইনটাকে। কারণটা হচ্ছে কি দেখুন, অনেকগুলো বিষয় যদি আসে তাহলে এখানে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা কার্যকর যে দুটো জিনিস, সেই দুটো জিনিসকে নেব। স্যার একটা এক্সাম্পল দেন, কোনটা? এই সিমটমের উপর একটা স্যার এক্সাম্পল দিন, উদাহরণ স্যার। দেখেন টোটালিটি অফ, হ্যাঁ দেখেন টোটালিটি অফ সিমটম যেটা বোঝাচ্ছে যে অনেকগুলো লক্ষণের যোগফল, যে যোগফল দ্বারা আমরা একটা পেশেন্টকে আরেকটা পেশেন্ট থেকে ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, অথবা একটা ওষুধকে আরেকটা ওষুধ থেকে আলাদা করে দিচ্ছি। কিন্তু বনি-হোসেন বলছে যে শুধুমাত্র যে যোগফল মিলিয়ে অনেকগুলো লক্ষণ মিলিয়ে যে আমাদেরকে একটা টোটালিটি করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমরা একটা গ্র্যান্ড সিমটম মানে একটা অনেক বড় লক্ষণ, যে বড় লক্ষণটা দিয়েও আমরা একটা লাইনের উপরও টোটালিটি করতে পারি। যেমন থার্স্ট ডিউরিং চিল, নো থার্স্ট ইন দ্য ফিভার। বুঝতে পারলেন তো? শীত অবস্থাতে তার পিপাসা থাকছে, কিন্তু যখন গরম অবস্থা, উত্তপ্ত অবস্থা থাকছে তখন তার কোনো পিপাসা থাকছে না। তাহলে এই লাইনটা পেলে আমরা ইগনিশিয়া চোখ বন্ধ করে প্রেসক্রিপশন করতে পারি, এখানে আর অন্য কিছু দেখার দরকার নেই। ড্রপসি উইদাউট থার্স্ট, ঠিক আছে, এটা এপিসকে বেশিরভাগটা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই লক্ষণটা দ্বারাও কিন্তু একটা গ্র্যান্ড টোটালিটি হতে পারে, ঠিক আছে। ব্যাগ লাইক সোয়েলিং আন্ডার দ্য আইজ, ব্যাগ সোয়েলিং অ্যারাউন্ড দ্য আইজ, সোয়েলিং অ্যাবভ দ্য আইজ, মানে এই এক একটা লক্ষণও কিন্তু একটা টোটালিটি হতে পারে। চোখের উপরটা ছড়ির মতন ফোলা, এটা ক্যারিকাপকে নির্দেশ করে। চোখের চতুর্দিকটা ফোলা, এটা আপনার ফসফরাসকে ইন্ডিকেট করছে। চোখের নিচটাতে ফোলা, এটা আপনার এপিসকে নির্দেশ করছে। তাহলে এই ধরনের এক্সাম্পল গুলো আপনারা এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আপনারা নিজে থেকে অ্যাড করে নেবেন। এক্সিমা রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন,
আপনার এক্সিমা হয়েছে, ওখানে ঠান্ডা জল দিলে আরাম হচ্ছে, তাহলে এই একটা লক্ষণ দিয়েও একটা গ্র্যান্ড টোটালিটি হতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, আর টোটালিটি অফ দ্য সিমটম কি লেখা আছে? সাম অফ দ্য সিমটম রিফ্লেক্টিং দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য পেশেন্ট, মানে একটা অনেকগুলো লক্ষণের যোগফল, যেটা একটা পেশেন্টকে আরেকটা পেশেন্ট থেকে সম্পূর্ণ আলাদা করে আপনাকে চিনিয়ে দিচ্ছে। কিরকম চিনিয়ে দিচ্ছে? মনে করেন প্রচন্ড গ্যাস, কোষ্ঠকাঠিন্য, গ্যাস বিকালবেলা বৃদ্ধি, হ্যাঁ, পেশেন্ট মিষ্টি খেতে ভালোবাসে, গরম খেতে ভালোবাসে, রোগ লক্ষণগুলো ডান দিক থেকে শুরু হয় বাম দিকে যায়। ঠিক আছে, তো এই দেখেন, এই এখানে অনেকগুলো লক্ষণ মিলিয়ে আমরা টোটালিটি করে লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করলাম। তাহলে এভাবেও হতে পারে। হুম, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক, একটা এমন গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক সিমটম যে একটা সিমটমও আপনার টোটালিটি হয়ে যেতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট অ্যাট্রিবিউট অফ টোটালিটি অফ সিমটম, এটা একটু হালকা করে বুঝিয়ে দিই। তাহলে আর টোটালিটি অফ সিমটম হয় প্রপারলি ড্রন, একটা টোটালিটি সিমটম যখন আমরা ভালো করে যখন মানে অঙ্কিত করব, উইল ডিসিপ্লিন দ্য ইন্ডিভিজুয়াল কেস উইথ অল ফিচার্স, এবং তাতে যখন সমস্ত ইন্ডিভিজুয়াল ফিচারগুলো থাকছে, পেশেন্টের পার্সোনালিটি, তারপরে জিনিয়াস মানে তার ব্যক্তিত্ব, ক্যারেক্টারিস্টিক পিকুলারিটিস লিডিং দ্য এক্সাক্ট থেরাপিউটিক, such a totality of symptom should have the following attributes to which the case record may be analyzed. তাহলে আমরা এখানে কি করব, যখন একটা টোটালিটি আমরা ভালো করে নিব, তার মধ্যে কি কি বিষয়গুলো থাকতে হবে? পেশেন্টের পার্সোনালিটি, তার প্রতিভা, তার চরিত্রগত বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমাকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করবে, একটা টোটালিটির দিকে পরিচালিত করবে। ঠিক আছে, তার মধ্যে তাহলে কি কি ক্যারেক্টার তার মধ্যে থাকতে হবে? ইচ অফ দ্য সিমটম মাস্ট বি কমপ্লিট উইথ রিগার্ড টু দ্য সেন্সেশন, লোকেশন, মোডালিটি অ্যান্ড কনকমিটেন্ট। তাহলে আমাকে প্রত্যেকটা লক্ষণকে সাজাতে হবে লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট দিয়ে। দ্য সিমটম শুড হ্যাভ ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে এটা কিভাবে আপনার একটার পর একটা এসেছে আর কি, মানে অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস, মানে এই রোগটা কিভাবে কোনটার পর কোনটা পর ভাবে এসেছে, মানে এর ক্রমবর্ধমান যে ব্যাপারটা, মানে কি কোন ক্রমে এটা আপনার ডেভেলপ করেছে এবং প্রোগ্রেস করেছে, এই বিষয়টা থাকতে হবে তার মধ্যে। কিরকম এক্সাম্পল দিই? প্রচন্ড মাথা ব্যথা, তাহলে আমাকে হিস্ট্রি নিতে হবে কি হলো, যে সবার আগে ডাক্তারবাবু আমার হয়েছিল কি পাতলা পায়খানা। তার মানে কি, পাতলা পায়খানাটাকে আমি ওষুধ দিয়ে চাপা দিলাম, ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম, তারপর তো বেশ দিব্যি ভালোই থাকলাম। তখন হলো কি, কিছুদিন পরে দেখা যাচ্ছে আমার মাথা ব্যথা শুরু হলো। হ্যাঁ, মাথা ব্যথা শুরু হওয়ার পরে আমি এই ওষুধটা খেলাম, এই ওষুধটা খাওয়ার পরে বেশ ভালোই থাকলো। এখন দেখা যাচ্ছে যে শুধু ডান দিকে মাথা ব্যথা হচ্ছে। তাহলে এই দেখুন ক্রমবর্ধমান ভাবে কিভাবে প্রোগ্রেস হয়েছে, মানে তার সিরিজটা আমাকে এটাকে নোট করতে হবে এখানে। তাহলে এটা একটা ভালো টোটালিটি হবে, টোটালিটি অফ সিমটম হবে। দে মাস্ট বি ডিভিজিবল ইনটু সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ওয়ান্স, এবং আমাকে এটা ডিভাইডেড করতে হবে কিভাবে? দে মাস্ট বি ডিভাইসেবল ইনটু সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ ওয়ান্স, যে কোন সিমটম গুলো সাবজেক্টিভ, কোন সিমটম গুলো অবজেক্টিভ, আমাকে এইভাবে করতে হবে। দ্য সিমটম মাস্ট বি ডিভাইসেবল ইনটু জেনারেল এন্ড পার্টিকুলার, আমাকে সিমটম গুলো জেনারেল এবং পার্টিকুলার গুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। ইচ অফ দ্য জেনারেল অর পার্টিকুলার সিমটম মাস্ট বি ডিফারেন্সিয়েটেড অ্যাজ কমন, আনকমন, এবং এই যে পার্টিকুলার এবং জেনারেল গুলো আমরা পেলাম, এগুলোকে আমাকে কমন এবং আনকমনে ভাগ করতে হবে। দ্য গ্রেড অফ দ্য ইচ সিমটম মাস্ট বি প্রপারলি নোটেড, এবং কোন সিমটমটার গ্রেড কত, মানে কোন সিমটমটার ইন্টেন্সিটি কত। এরকম মাথা ব্যথাটা রোজ বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে, মানে এটা হাই ইন্টেন্সিটি, তার মানে এটাকে সব থেকে বেশি ভ্যালু দিতে হবে, মানে অর্থাৎ যে সিমটম গুলো ভেরি প্রমিনেন্ট, তাহলে ওটা হচ্ছে হাই ইন্টেন্সিটি, তার মানে ওর ইন্টেন্সিটিটা হচ্ছে ভেরি হাই। কখনো কখনো হয়, তাহলে এটা কি লো ইন্টেন্সিটি, তাহলে আমাকে এইভাবে ইন্টেন্সিটি অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে গ্রেডেশন করতে হবে। ঠিক আছে, দ্য গ্রেড অফ ইচ সিমটম মাস্ট বি প্রপারলি নোটেড। দ্য পিকুলিয়ার কম্বিনেশন অর concomitant or alternation of certain symptoms. 1 minute. তাহলে কি দ্য পিকুলিয়ার কম্বিনেশন, মানে পিকুলিয়ার কম্বিনেশন মানে একটার সাথে আরেকটা কিভাবে থাকছে,
অথবা কনকমিটেন্স বলা যেতে পারে, অথবা অল্টারনেশন অফ সার্টেন সিমটম, এবং কোন সিমটমটা একটা আরেকটার সাথে পর্যায়ক্রমে আসছে কিনা, ইফ প্রেজেন্ট, এগুলো যদি পাওয়া যায় মাস্ট বি ক্লিয়ারলি নোটেড। তাহলে আমাদেরকে করতে হবে কি, কোনো কনকমিটেন্ট সিমটম আছে কিনা, কোনো অল্টারনেটিভ সিমটম আছে কিনা, আমাকে এটা ক্লিয়ারলি নোট করতে হবে। আমি একটা কিছুদিন আগে পেশেন্ট দেখলাম, হঠাৎ হাসে হঠাৎ কাঁদে, ভেরি সেন্টিমেন্টাল। এবার পেশেন্টকে পার্সোনালি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো প্রেম, ভালোবাসা, প্রণয় ইত্যাদি কোনো ব্যাপার ছিল, তো পেশেন্টের এজ ছিল মোটামুটি 18 ইয়ার্স। সে বলে হ্যাঁ, এরকম একটা আমার সম্পর্ক ছিল, সেখানে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকে আমার ভালো লাগে না, খুব ইরিটেবল, খিদা নাই, ঘুম কম হচ্ছে, কনস্টিপেশন হয়ে গেছে, পেটে ব্যথা, খুব রাগ হচ্ছে। তারপরে আমি বললাম মেজাজটা কিরকম। এবার পেশেন্টের মার কাছ থেকে জিজ্ঞাসা করি, ও বলে কি হঠাৎ এই রাগ এই ভালো, মানে অল্টারনেটিং স্টেট। তখন আমি করলাম কি, সেখানে ইগনেশিয়া প্রেসক্রিপশন করলাম। তাহলে এখানে দেখুন আপনারা কম্বিনেশন কনকমিটেন্ট কি, কনস্টিপেশন উইথ হেডেক, পায়খানাটা কষা এবং তার সাথে কি হেডেক, ঠিক আছে। তাহলে এখানে কনকমিটেন্ট হচ্ছে। এবং অল্টারনেটিং স্টেট তো আমি আপনাকে বলে দিলাম যে আপনার ডায়রিয়া ইন সামার, সাইটিকা ইন উইন্টার, গ্রীষ্মকালে উদরাময়, শীতকালে সাইটিকার বাদ। এটা ক্যালিবাইয়ের মধ্যে পাবেন আপনার এই সিমটমটা। তাহলে এরকম কোনো অল্টারনেটিং ব্যাপার আছে কিনা, environmental, occupational, and other exogenous influence on the case must be depicted, must be depicted. তাহলে environmental ব্যাপার, কোনো occupational ব্যাপার এবং others কোনো ব্যাপার এটাকে প্রভাবিত করছে কিনা, সেটাকে অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে। Then the background of case from A, দ্য পাস্ট হিস্ট্রি আমাকে নিতে হবে, ওখানে বি পয়েন্টে নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তাহলে ইনহেরিটেড কোনো ব্যাপার আছে কিনা এবং তার কোনো অতীতের কোনো ব্যাপার আছে কিনা, এই বিষয়গুলোকে আমাকে নোট করতে হবে। তাহলে এইভাবে আমাকে টোটালি এটা করতে হবে। আমি সেই জন্য বললাম যে আজকে মোটামুটি করে আমি বলে দিলাম এটা ইম্পর্টেন্ট ব্যাপারগুলো, এইটাকে আপনাদেরকে একদিন আরো ক্লিয়ারলি আমাকে বুঝিয়ে বলতে হবে। তাহলে এই তো হলো মোটামুটি টোটালিটি, ওভারঅল একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে, ঠিক আছে। তাহলে মোটামুটি করে আমি এটাকে কভার করে দিলাম, বুঝতে পারলেন ব্যাপারটা, মানে টোটালিটি অফ সিমটম সম্পর্কেও আমি আপনাদেরকে একটা হালকা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে আমি। হ্যাঁ, এটার উপরে তবে আমার মতে একটা ফ্রেশ ক্লাস হওয়া বেশি ভালো। আসলে এত কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়, তো তাই একটু অসুবিধায় পড়ি আমি, সেজন্য একটু জড়িয়ে যায় কথাগুলো। এতক্ষণ একটানা বলতে বলতে একটু জড়তা এসে যায়, কারণ গলা শুকিয়ে। তাহলে মোটামুটি টোটালিটিটা মানে কি ব্যাপারটা এর একটা প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে দিলাম, তাই তো। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর হয়েছে স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। ক্লাসে উপস্থিত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার। স্যার অনেক সুন্দর হয়েছে স্যার, অনেক ভালো করে বুঝতে পারছেন, ধন্যবাদ স্যার। তাহলে এই বিষয়গুলো এরকম সিস্টেমেটিক্যালি যদি আমরা জানি যে আমরা কেস টেকিংটা কিভাবে করব, এটাকে কিভাবে সাজাবো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এভাবে যদি মনে করুন এক একটা নিউ কেসে যদি আমরা আধা ঘন্টা করে যদি সময় দিই, ঠিক আছে, এবং এইভাবে সুন্দর করে যদি সাজাই, শুরুর দিকে আমরা এইভাবেই যদি মনে করুন 2-3 বছর প্র্যাকটিস করতে থাকি, 1-2 বছর বা 3 বছর প্র্যাকটিস করতে থাকি, যখন এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাব, যখন এটা আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসবে, তখন কি হবে, তখন হবে কি এক একটা কেস করতে হয়তো দেখা হলো কি 5-10 মিনিট 15 মিনিটের বেশি আর সময় লাগছে না। কি হয়েছে, মাথা ব্যথা, কোন দিকে, ডান দিকে মাথা ব্যথা, বলো পিপাসা বেশি না কম, হ্যাঁ পিপাসাটা মোটামুটি একটু বেশি, কতক্ষণ পর পরে খান, মোটামুটি আধা ঘন্টা পর পর খাই, কতখানি করে খান, মোটামুটি 1 গ্লাস করে খাই, ঠিক আছে। গলামুখ শুকিয়ে আসে, হ্যাঁ ডাক্তারবাবু গলামুখ শুকিয়ে আসে, চলো ব্রায়োনিয়া প্রেসক্রিপশন হয়ে গেল, তাই না। তাহলে আমাদের এইভাবে চলে আসবে, আমরা সিস্টেমেটিক্যালি করব এবং শর্টকাটও করব, ঠিক আছে। তো সবার প্রথম প্রপার ওয়েতে আমি যেটা করেছিলাম, আমি সবার প্রথম যখন শুরু করি তখন আমি কেস টেকিং ফর্ম, আমি এরকম ফরম্যাট বানিয়ে নিয়েছিলাম যে কেস টেকিং ফরম্যাটে এইভাবে করব,
তারপরে কনক্লুশন একটা জায়গাতে আমি টোটাল সিমটমগুলোকে পিক করে করে নিয়ে আসব, এইভাবে করব। এইভাবে করে মোটামুটি 6 মাস 1 বছর আমি কাজ চালিয়েছিলাম। তারপর থেকে এখন আর সেরকম করার দরকার হয় না, এখন করি সাদা কাগজে টুক করে সিমটমগুলোকে টুকে নিলাম, মেন সিমটমগুলোকে সংক্ষিপ্ত টোটালিটি সংক্ষেপে করে দিলাম, দিয়ে প্রেসক্রিপশন করলাম। তো আমার মনে হয় যে সিস্টেমেটিক ভাবে শুরু করাটা বেশি ভালো। তারপরে যখন আমরা ওটাতে অ্যাডাপ্ট হয়ে যাব, তখন আমরা আমাদের মতো করে মানে সংক্ষেপে আমরা করে নিতে পারবো। ঠিক আছে? জি স্যার। কেস টেকিং ফর্মটা পেয়েছেন সবাই? কেস টেকিং এর ফরম্যাটটা সবাই পেয়েছেন তো? জি স্যার। আচ্ছা, সিমটোমেটোলজি মোটামুটি যেভাবে বললাম, আর যদি আর একটা ক্লাস দিয়ে যদি মোটামুটি আরেকবার সবগুলোকে ঝালাই করে দেওয়া যায়, তাহলে কি এর কি নোট দেওয়ার দরকার হবে কি আর? আমার না তো স্যার, মনে হয় আর যে এই এরপর- ক্লাসগুলো তো আমাদের রেকর্ডিং থাকছে স্যার। হ্যাঁ, এরপরে রিভিউ আর করে কি- নিতে হ্যাঁ, এরপরে আর কি নোট দরকার হয়? এটা তো আমার মতে আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত। এটা তো আপনাদের মাইন্ডে সেট হয়ে যাওয়া উচিত, তাই না? আমি সেই জন্য বলছি, দেখুন, নোট বেশি বাড়িয়ে বা অনেক বই বাড়িয়ে কিন্তু লাভ নাই। ঠিক আছে? মানে মেইন কথা হচ্ছে যে আপনি আপনার মনে প্রাণে এটাকে গেঁথে নিতে পারছেন কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই নয় কি? জি স্যার। জি স্যার। জি স্যার, কনসেপ্টটা হলো মূল বিষয় স্যার। হ্যাঁ, আপনার মধ্যে কনসেপ্টটা আসছে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন কথা হচ্ছে যে দেখেন, মানে এখনকার বাজারে তো মানে পাঠকের থেকে লেখকের সংখ্যা বেশি, তাই না? সবাই বই লেখে আজকালকার দিনে, সবাই লেখে বই, লিখতেই থাকে। কেউ সুনাম অর্জন করার জন্য, হ্যাঁ, কেউ নিজে কতটা জানি এটাকে দেখানোর জন্য, কেউ ব্যবসায়ী বাজার ধরার জন্য। খালি বই তো মনে করুন মার্কেটে তো কি বলি, প্রত্যেক মাসে একটা না একটা বই আসতেই আছে। তো আমার কথা হচ্ছে যে সব বই ভালো, সব কিনে যাচ্ছে, তো লাভ কি? হ্যাঁ, সেটা তো মনে করুন গোডাউনের ভিতরে বা ঘরের ভিতরে তো মনে করুন ওটা খালি স্পেস অকুপাই করবে, তাই না? ঘরে টেবিলে আলমারিতে এটা তো আপনার শুধু জায়গাটাকে অকুপাই করে রাখবে। তো তাতে লাভটা কি? লাভ হচ্ছে তাতে যদি এই বিষয়টা বা এই কনসেপ্টটা যদি আপনি আপনার মেমোরিতে নিয়ে নেন, তাহলে মনে হয় বেশি ভালো। আর আপনারা যদি মনে করেন এর উপরে একটা নোট দেন, তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে এই যে এতগুলো পেজের যে টোটালিটি অফ সিমটম, আমি কি করতে পারি? এটাকে একদম সংক্ষিপ্ত কি পয়েন্টগুলোকে রেখে বাকিগুলোকে ইরেজ করে আমি আপনাদের জন্য রিপ্রেজেন্ট করতে পারি। আমি এর বেশি কিন্তু করতে পারবো না। কেন? কারণ এগুলো খাটনির কাজ। বুঝতে পারলেন ব্যাপারটা? মানে হ্যাঁ, খালি কি পয়েন্টগুলো, যেমন টোটালিটি অফ সিমটম থেকে এতগুলো সিমটমকে বাদ দিয়ে আমি হয়তো বই হিসেবে রাখলাম, এবং তারপরে যে মনে করেন একটা শর্টকাট দেখানোগুলো ওইটা রাখলাম। তার মানে কি, টোটালিটি অফ সিমটম মানে আপনি এটা বুঝেন যে একটা ক্যারেক্টারিস্টিক সিমটম মানে একটা টোটালিটি, তাহলে একটা পয়েন্ট বুঝে হয়ে গেল। আর আরেকটা পয়েন্ট হচ্ছে কি, অনেকগুলো কোয়ালিটেটিভ সিমটমের লক্ষণ, যে একটা পেশেন্টকে আরেকটা পেশেন্ট থেকে আলাদা করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে দুটো ডেফিনেশন এখান থেকে রাখলাম। এটাকে কিভাবে সাজাতে হবে তার মনে করুন পয়েন্টগুলোকে দিয়ে দিলাম, আর বাকিগুলোকে মনে করুন ইরেজ করে দিলাম, বিকজ ইট ইজ নট এ লেকচার। ঠিক আছে, ইট ইজ এ কি পয়েন্ট। কথাগুলোকে বুঝেন একটু অস্পষ্ট শুনতে পাচ্ছিলাম স্যার। হ্যাঁ, আমি বললাম কি, আপনারা যদি এটার উপরে নোট চান আমার কাছে, সিমটোম্যাটোলজির উপরে, হ্যালো, তো আমি আপনাদেরকে বড় জি স্যার, নোট শুনতে দিতে পাচ্ছি স্যার। পারবো। হ্যাঁ, আমি আপনাদেরকে বড় নোট দিতে পারবো না। আমি শুধুমাত্র মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে রেখে বাকিগুলোকে বাদ দিয়ে ইরেজ করে আমি আপনাদেরকে একটা শর্টকাট ফর্মে এনে দিতে পারি, যেটাতে খালি চোখ বুলাবেন তার জন্য। জি স্যার, সেটাই ভালো হবে। সংক্ষেপে যেটা মানে অল্প কথায় বেশি বোঝার জন্য এটাই ভালো স্যার। হ্যাঁ, এই তো
এটাই হলো বুদ্ধিমানের কথা। কারণটা কি দেখেন, আমি এখানে বইয়ে লিখতে আসিনি, আমি এখানে শুধুমাত্র কনসেপ্টটা বোঝাতে এসেছি। বুঝতে পারলেন কথাটা? জি স্যার। আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করব যে এই হচ্ছে টোটাল সিম্পটোম্যাটোলজির এতগুলো পয়েন্ট, এই পয়েন্টটাতে এইটা আছে, এই পয়েন্টটাতে এইটা আছে, এই পয়েন্টটাতে এইটা আছে, বাস শেষ, খতম। তাই নয় কি? জি স্যার। হ্যাঁ, আর এবার করবো কি, সংক্ষেপ করে দেওয়ার পরে সালাউদ্দিনকে বলে দিব যে সালাউদ্দিন ভাই এগুলোকে তুমি ট্রান্সলেট করো। ট্রান্সলেট করার পরে আমি ওটাকে এক ভিউ দিয়ে আমি দেখে নিয়ে বললাম যে হ্যাঁ ঠিক আছে এইভাবে, বা ওতে কারেকশন করে দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, যাও এইটুকু মাথায় রাখেন, এইটুকু মাথায় রাখলে যথেষ্ট। মানে শর্টকাট, জি স্যার। ব্রডকাট আমি মানে অনেক বেশি লেন্দি আমি পারবো না আমার পক্ষে, কারণ আমি নিজেই করি না তো। ঠিক আছে, স্যার খুব চমৎকার হবে স্যার। আপনাদের আমি যতটা বললাম আমি এতটা করি না কখনো। আমি করি কি, ওই ইয়েলো মার্কার দিয়ে শুধুমাত্র মেন পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে নিয়ে ওগুলোকে রেখে দিই, বাকিগুলোকে বাদ দিই। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ক্লাসের তো টাইম আপ, লিঙ্ক তো বুঝি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। নাকি বলেন? স্যার কারো কিছু জানার থাকলে বলুন, কারণ ফিলোসফি এটা অনেক বড় ব্যাপার, বিভিন্ন জনের বিভিন্ন রকমের বর্ণনা, ডেসক্রিপশন। মায়াজম নিয়ে তো আপনাদের ওখানে বেশ খুব মানে একাকার ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বিষয়টাকে সহজ না, আরো জটিল বানিয়ে দিয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। মানে স্যার ওই যারা এটা নিয়ে মানে বেশি আলোচনা পর্যালোচনা করতেছে, এই একটা গ্রুপের কাজই হচ্ছে স্যার এরকম একটা মানে হোমিওপ্যাথি যে সহজ বিষয় নয়, জটিল ভাবে উপস্থাপন করাটাই ওনাদের মূল উদ্দেশ্য। সারা মেয়াজম কিন্তু নিয়ে মাস্টার হ্যানিম্যান তো বলেছে ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, যে নীতিটা সহজ হবে, যেটা সবাই বুঝতে পারবে। মাস্টার হ্যানিম্যান তো এরকম বলেছেন। হাইস্ট দ্বিতীয় নম্বর অর্গাননের দ্বিতীয় নম্বর অ্যাফোরিজমের লাস্ট লাইনটাই তো তাই না? জি স্যার। First aphorism, the physician's high and only mission is to restore the sick to health, to cure as disease come. Second aphorismটা হচ্ছে আপনার, তাহলে হ্যাঁ, on easily comprehensible principle, এটা সেকেন্ড অ্যাফোরিজমের লাস্ট লাইন। ঠিক বলেছি আমি, ঠিক আছে? মানে একটা গ্রুপ চেষ্টা করছে কি এটাকে আরো কত জটিল বানানো যায়। আর আমার নীতিটা কি, আমার নীতিটা ছিল কিরকম আমি বলি। মনে করুন আমি এক্সাম দিতে যাব অ্যানাটমি বিষয়ে, মনে করুন অ্যানাটমিতে 40টা টপিক আছে। তো তার মধ্যে 20টা টপিক হচ্ছে ইজি, 10টা টপিক হচ্ছে আপনার মোটামুটি একটু শক্তও না, ইজিও না, আর 10টা টপিক হচ্ছে ভেরি টাফ। তো আমি করলাম কি, সর্বপ্রথম সহজ 20টা টপিক রেডি করে ফেললাম। তার মানে কি, আমি পাশ করার জন্য যোগ্য হয়ে গেছি। এবার যেটা মোটামুটি শক্ত বা কঠিনের মাঝামাঝি, আমি সেটাকে ধরলাম। তার মানেটা কি, আমি আর একটু বেশি নাম্বার পাওয়ার যোগ্য হয়ে গেছি। তাহলে আমার 30টা টপিক শেষ হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো 10টা টপিক, যেটা হচ্ছে ভেরি হার্ড। তার মানে কি, আমি মানে উতরে যাব, তার ব্যাকআপটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি এটার পিছনে লাগি, ধীরে ধীরে দেখা যাক এটাকে কভার করা যায় কতটা। এবার দেখা যাচ্ছে কি বছরের শেষে কি, যে আমি সহজটাকেও করে ফেলেছি, মোটামুটি সহজ সেটাকেও করে ফেলেছি, এবং সব থেকে কঠিন যেটা আমি সেটাকেও কভার করে ফেলেছি। মানে করতে হবে কি, সহজ থেকে জটিলের দিকে এগোতে হবে। বুঝতে পারলেন কথাটা? জি স্যার, পরিষ্কার। হ্যাঁ, আমার খাবারটা চলে এসেছে। তাহলে আমি এটা করি কি, আমি শর্টকাট একটা নোট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি কালকেই দেবো এইভাবে বলছি না, এটার উপরে তাহলে আমাকে একটু খেটে খুঁটে এটাকে রেডি করে নিতে হবে আবার। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার তাহলে অনেক সবাই ভালো ঠিক থাকুন। আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।
সালাউদ্দিন স্যার, জি স্যার। স্যার মানে অনেকে আছে একটা বিষয় আমি একটু ভালোভাবে গেস যেটা করছিলাম, আমার যেটা মনে হচ্ছিল যে আমরা মনে হয় স্টাডি করছি না, বা করলেও খুব কম করতেছে। কারণ স্যার বিভিন্ন সময় প্রশ্ন করলে প্রিভিয়াস